বৃষ্টিতে ভিজে অবস্থা আমাদের খুবই কাহিল। আমাদের জুতো প্যান্ট সবাইকার সব ভিজে গেছে। লেখক যখন তার কলম দিয়ে সাদা কাগজকে স্পর্শ করেন তখন বিভিন্ন রকমের উপন্যাস ও সাহিত্য সৃষ্টি হয়। অন্যদিকে প্রকৃতিপ্রেমী মানুষ যখন প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতির টানে যখন বিভিন্ন রকমের বাধা বিপত্তি অতিক্রম করে, যেমন ধরুন হাজারো সিঁড়ির চড়াই, হাজারো সিঁড়ির উতরাই, পাহাড়ি ঝর্ণা, নদী, গ্লেশিয়ার, বড় বড় বোল্ডারকে অতিক্রম করে সে যখন তার স্বপ্নের গন্তব্যে পৌঁছে যায়, তখনও কিন্তু সেই প্রকৃতিপ্রেমী মানুষের দু চোখ দিয়ে আর অভিজ্ঞতা দিয়েও এক অপরূপ প্রাকৃতিক উপন্যাস সৃষ্টি হয়। সেক্ষেত্রে তফাৎ শুধু একটাই, একটা লেখা হয়ে থাকে সাদা কাগজের ওপর আর একটা লেখা থাকে স্মৃতির পাতায়। তবে এবারে কিন্তু ব্যাপারটা অন্যরকম সম্পূর্ণ। সেই স্মৃতির পাতা থেকে সম্পূর্ণ অভিজ্ঞতাকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। তাই আমার এই ভিডিওর সাথেই আপনারা করুন অন্নপূর্ণা বেস ক্যাম্পের মানসিক ট্রেক, যেখানে আপনি রিয়েল অ্যাডভেঞ্চারের স্বাদ আস্বাদন করতে পারবেন, দেখতে পারবেন প্রকৃতির অপার নিগুড়ো এক অচেনা সৌন্দর্যকে। আপনাদের সবাইকে স্বাগত জানাই অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক অভিযানের পঞ্চম পর্বে। আজকের পর্বে আমরা যাব ডোবান থেকে মাচাপুচারে বেস ক্যাম্প বা এমবিসি। ঘড়িতে সময় এখন 5:30। তো যেহেতু আজকে আমাদেরকে ব্রেকফাস্ট দেবে না, তাই তাড়াতাড়ি উঠে পড়েছি। ফোনটা চার্জিং করে আমরা একটু ফ্রেশ হয়ে আর ব্রেকফাস্ট করে আমাদের মিনি ক্যাম্পে মিনি স্টোভে আমরা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব এখান থেকে সোজা এমবিসির উদ্দেশ্যে। আজকে রাস্তা অত্যন্ত ভয়ানক হতে চলেছে, তার জন্য বেশি দেরি করব না। আর সাথে আবারও বৃষ্টি আসতে চলেছে, তাই আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাউন্ট মাচাপুচারের পিক। আর সেইটাকে দেখি আমরা তাড়াতাড়ি এখান থেকে রওনা হয়ে যাব হচ্ছে। তো আজকে আমরা ব্রেকফাস্টে ম্যাগি খাচ্ছি না, পোহা খাচ্ছি। এই পোহার প্যাকেটটা কেটে নিয়েছি, এটা জাস্ট একটা পাত্রে ঢেলে ঢালবো, যে ঢাললাম আর তার সাথে এই গরম জলটা অ্যাড করবো। গরম জলটা হয়ে এসছে, আর একটু ফোটাচ্ছি, অ্যাড করে এটা দিয়ে জাস্ট 3 মিনিট রাখবো, আমাদের পোহা রেডি হয়ে যাবে। পোহাগুলো এই যে একটু কচকচ কচকচ করছে, জাস্ট পেট ভরানোর জন্য খাওয়া। আর একদম গরম গরম যেটা করে বানিয়ে খাওয়া হয় তার মতন তো সেটা হবে না। প্যাকেজিং খাবারের এটাই, যেরকম আপনারা আশা করবেন সেই রকম কিন্তু হবে না। তবে দ্বীপের খাবারটা ভালো হতে চলেছে, কেননা ওরটা ডাইরেক্ট আমি ফুটিয়ে দিচ্ছি এইরকম করলেই ভালো হতো। এই যে সকালে চা ফা সব হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট। আপনাদের কাছে যদি এরকম আগুনের ব্যবস্থা থাকে তাহলে পোহার মধ্যে গরম জল না ঢেলে গরম জলের মধ্যে পোহাটাকে 2 মিনিট ফুটিয়ে নিন, দেখবেন নরমও হবে আর খেতেও ভালো লাগবে। তো এই হচ্ছে বাইরের ভিউ, আর এই হচ্ছে আমাদের এখানে রান্না চলছে। ঘড়িতে সময় এখন 7:30টার কাছাকাছি। এদিকে সূর্যের আলো ঝলমল ঝলমল করছে চারিদিকে, আর আমরাও সবাই মোটামুটি রেডি হয়ে গেছি আমরা এমবিসির দিকে রওনা দেব বলে। আমাদের দুপাই দুনিয়াকে এখানে রেখে আমরা ডোবান ছেড়ে এবার বেরিয়ে যাচ্ছি হিমালয় হয়ে দেউরালি হয়ে এমবিসির দিকে। তো ঘড়িতে সময় এখন সকাল 8টা, যা দেখা যাচ্ছে আমরা মোটামুটি 8টার আগে বেরোতে আর পারছি না। তো দেখা যাক। আর আজকে টাইম দেখাচ্ছে, তাতে মোটামুটি বোঝা যাচ্ছে যে 11টার পর থেকে বৃষ্টিপাত আছে। জানি না কি হতে চলেছে, সূর্য তো মাথার উপরে উঠেছে প্রায়, আর কীভাবে বোঝা যাচ্ছে না। দেখা যাক কতদূর আমরা যেতে পারি না পারি আজকে। তো আজকে 8টা বাজে, এখনও পর্যন্ত যথেষ্ট ঠান্ডা আছে। সূর্যের আলো থাকলেও আমাদেরকে গায়ে মোটা জ্যাকেট চাপিয়ে ট্রেকিং শুরু করতে হয়েছে। তার সাথেই উঁচু নিচু পাথুরে রাস্তা, চড়াই উতরাইও শুরু হয়ে গেছে। তার সাথে ঘন জঙ্গল, এই জঙ্গল দিয়েই আমরা যাব এমবিসিতে। সাথেই ছোট্ট ঝর্ণা।
দেব জয় শিব শম্ভু। আজকে ট্রেকিংয়ের প্রথম পর্যায়ে জাস্ট কয়েক মিনিট হাঁটতে না হাঁটতেই ঝর্ণার প্রবাহ রাস্তাতে শুরু হয়ে গেছে। আশা করা যাচ্ছে বেশ রোমাঞ্চকর এই ট্রেকটা হতে চলেছে। আপনারা নিশ্চয়ই এনজয় করছেন। সকাল 8টা বেজে যাওয়ার সাথে সাথে সূর্যের রোদ প্রখরভাবে পড়লেও এতটাই ঠান্ডা যে মোটা জ্যাকেটটা গায়ে চাপিয়ে রাখতে হয়েছে, কেননা আগের দিনই ডোভানে মাইনাস টেম্পারেচার ছিল। এই বাঁশের জঙ্গলটা পেরিয়ে গেলেই আমরা সামনে পাবো বড় একটি ঝর্ণা। ঝর্ণার জলের ওপর সূর্যের আলো পড়ে কিছু কিছু জায়গায় রামধনু সৃষ্টি করেছে। কি অপূর্ব লাগছে দেখতে। খুব সাবধানে পা ফেলে এই ঝর্ণার দিকে আসতে হচ্ছে, কেননা একটুখানি যদি অসাবধানতাবশত পা হড়কে যায় সোজা কয়েক হাজার ফুট নিচে গিয়ে আমরা সেই গিরিখাতে গিয়ে পড়ব। নিচের দিকে আমরা যে পাহাড়ি ঝর্ণাগুলো পেরিয়ে এসেছি সেগুলোর ওপর দিয়ে সাধারণত লোহার ব্রিজ ছিল, কিন্তু যত আমরা উপরে উঠছি সেক্ষেত্রে লোহার পরিবর্তে কাঠের ব্যবহার দেখা যাচ্ছে, কেননা এগুলো অত্যন্ত ধসপ্রবণ এলাকা। যে কোনো মুহূর্তে প্রাকৃতিক বিপর্যয় এই অঞ্চলের ওপরে নেমে আসে, তাই যত উপরে ওঠা যাবে তত লোহার পরিবর্তে কাঠের ব্যবহারই দেখা যাবে। লোয়ার ডোভান থেকে আপার ডোভানে চলে এসলাম, জাস্ট 20 মিনিটের দূরত্ব। হ্যালো, আমার পেছনে যে ঝর্ণাটা পড়ছে দেখতে পাচ্ছেন, এই ঝর্ণার জলটাই কিন্তু বয়ে দিক দিয়ে আসছে, ঠিক আছে? ওই ওপর থেকে পড়ছে ঝর্ণার জল। সাধারণত ওই ওপর পাহাড়ি থেকে ধস হয়ে নেমে গেছে এই বাঁশের জঙ্গলগুলো। সুতরাং আমরা এমন একটা ট্রেক করছি যেখানে আছে পাহাড়, হিমবাহ, নদী, ঝর্ণা, ধসপ্রবণ এলাকা এবং পাথরে থেকে কাদামাটি সমস্ত রকম প্রতিকূলতার মধ্য দিয়েই আমরা এগিয়ে চলেছি। সুতরাং ওই উঁচু পাহাড়ি থেকে ধসটা নেমেছে, ধসটা নেমে এই দিকে এসে পড়েছে। ডোভান থেকে এমবিসি যাওয়ার পথে প্রথম স্টপেজ হবে আমাদের হিমালয়। সেই হিমালয়ে যাওয়ার রাস্তাটা বেশিরভাগটাই এই জঙ্গলের মধ্যে দিয়ে। তারপরেই একটা উচ্চতায় পৌঁছানোর পর জঙ্গলের প্রায় নিশ্চিহ্ন হয়ে যাবে, তখন পাহাড়ের গায়ে দেখা যাবে ছোট ছোট গুল্ম জাতীয় উদ্ভিদদের। যে জায়গাটায় আছি খালি ঝর্ণা আর ঝর্ণা, আমার পাশে খালি ঝর্ণার জল প্রবাহিত হচ্ছে আর কুলকুল শব্দ দিয়ে বয়ে যাচ্ছে নিচের দিকে। পিঠে একটা বাচ্চাকে নিয়ে সঙ্গে নিয়ে আবার একটা ভারী ব্যাগ নিয়ে উঠছে। যাত্রাপথে জলের সমস্যা মেটানোর জন্য ঝর্ণাই একমাত্র ভরসা, তাই ব্যাম্বো গাছের ডাল দিয়ে জল ভরার জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে। হরিণ হরিণ সত্যি রিয়েল অ্যাডভেঞ্চার করতে গেলে সমস্ত রকম জিনিস পাবেন এই অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকে। নেচারের যা সাউন্ড রয়েছে, সে জলের আওয়াজই বলুন, পাখির ডাকি বলুন বা বিভিন্ন পোকার ডাকি বলুন, আর এই ভিডিওতে মনে হয় না আলাদা করে কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতে হবে। এই যে পাহাড়ি রাস্তা বেয়ে জল কিন্তু নেমে আসছে। ডোভান থেকে এমবিসি যাওয়ার রাস্তায় প্রায় প্রতিটা জায়গাতেই রাস্তা দিয়ে কিন্তু বয়ে চলেছে ঝর্ণার জল, তাই খুবই সাবধানতা নিয়ে
আমাদেরকে এগোতে হবে এমবিসির দিকে। আর যেহেতু আমাদের জুতো ওয়াটার রেজিস্ট্যান্স ওয়াটারপ্রুফ নয়, সুতরাং সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে যাতে জুতোটা সম্পূর্ণ না ভেজে। তো আমরা এবিসি যাওয়ার রাস্তা যেখানে আছি, তো এটা এখানকার মধ্যে আমাদের হিন্দু রিজিয়ন অনুযায়ী এদের কাছে একটা রিলিজিয়াস ফেথ আছে। তো সেটা হচ্ছে শক্তি আর সাহসের প্রতীক হিসেবে এই জায়গাটিকে চিহ্নিত করা হয়েছে, বা এটাকে এরা শক্তিপীঠ হিসেবে গণ্য করে থাকে। কেদারনাথে ও তো অমিতের ব্যাগটা নিয়ে উঠেছিল। ব্যাগে মাল নিয়ে উঠেছিল, মানে কোনো মাল রাখিনি? হ্যাঁ, সব মাল নিয়ে উঠেছিল। সব নেই? তো এতটাই বৃষ্টিপ্রবণ এলাকা যে সম্পূর্ণ গাছের গায়েরাম শ্যাওলা জন্মে, সেখান থেকে বড় বড় উদ্ভিদ জন্মে গেছে। আর চারিদিকে আরেকটা প্রমাণ হচ্ছে মস আর ফার্ন জাতীয় উদ্ভিদ, যা আমরা লাইফ সায়েন্সে সবাই পড়েছি, বৃষ্টিপ্রবণ এলাকায় বেশিভাবে জন্মায়। তাই তো মান্ডি? তাই আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সায়েন্স নলেজ কাজে লাগছে। আমরা এই মুহূর্তে সেই যে শক্তিপীঠ বলছিল এবিসি যাওয়ার আগে, তো সেই শক্তিপীঠ মন্দিরের সামনে চলে এসেছি। আর এটাকে এরা খুবই পবিত্র স্থান হিসেবে মনে করে। আর এই হচ্ছে এদের মন্দির। আর এই মন্দিরের সামনেই আছে একটা সুন্দর পাহাড়ি জলপ্রপাত। দারুণ দারুণ। ওপরে গ্লেসিয়ার থেকে সৃষ্ট এই জল। শক্তিপীঠ থাকলেই সেখানে শিব থাকবে, সেটা ভারতেই হোক বা নেপালে। সেখানে একটা এই যে সামনে নন্দী মহারাজ আর ভেতরে মহাদেব বিরাজমান। এটাকে ফেলে রেখে এবার আমরা যাব শক্তিপীঠ পেরোবার পর আমাদের আর ওই ওপরে উঠতে হবে, মানে একদম লাস্ট অল্টিটিউড চড়াটা মনে হয় এইভাবেই চড়তে হবে। তবে দ্বীপের অসুবিধা হচ্ছে না, যেহেতু ও টিসিএসে জব করে, তাই এবিসি আসার আগে টিসিএসের 10তলা বিল্ডিং আপ অ্যান্ড ডাউন করেছে, তাই লাঠি ছাড়াই তত্তর করে চলে যাচ্ছে। আর আমাদের অবস্থা এমনি ঠিক আছে, সিঁড়ি চললেই কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছি, খালি অক্সিজেনের কম মনে হচ্ছে, একটু জল খেতে লাগবে। একটা মন্দির আছে, তবে এত তার উপরে নাম লেখা আছে, পড়তে আমার একটু অসুবিধা হচ্ছে। আর ওই সিঁড়ি খাড়াই সিঁড়ি পেরিয়ে এসেছি। আর এই হচ্ছে মন্দিরটা। বেরিয়ে আবার ওই দিকে যাবো। তো এই চড়াইটা পেরিয়ে এসে এখন একটা জায়গায় বসে আছি। এখান থেকে রাস্তা দুভাগে ভাগ হচ্ছে, একটা ওপর দিকে যাচ্ছে, একটা এই সাইড দিয়ে ডান দিকে যাচ্ছে। রাইড করা একটু চাপ লাগছে, কেননা আমাদের কাঁচা ট্রেকিং নলেজ অনুযায়ী হয়তো যে ওপরে সিঁড়িটা আছে ওটা দিয়ে হয়তো আমাদের যেতে হবে, কেননা এই রাস্তাটা কিছুটা গিয়েই মনে হচ্ছে নিচের দিকে নেমেছে। তো আমাদেরকে এই রাস্তাটা দিয়েই উপর দিকে যেতে হবে, তবেই আমরা পাবো হিমালয়া। আর উপরে গেলেই তবে এই গাছের জঙ্গলটা শেষ হবে, একটা ফ্ল্যাট তৃণভূমি মার্কা একটা জায়গা পাবো। মানে প্রায় যত আমরা 4000 বা 5000-এর কাছাকাছি যাব, তত গাছ কম হতে থাকবে এবং গাছেরও হাইট কম হতে থাকবে।
তো এখন যে পর্যায়ে আছি এখনও বড় বড় বেশ গাছের জঙ্গলই দেখা যাচ্ছে। এই মুহূর্তে বেশিক্ষণ হয়তো আর বাকি নেই হিমালয়ের কাছে পৌঁছতে। দেখা যাক, রাস্তা তো এবার বেশ কিছুটা চড়াই উঠে বেশ কিছুটা নামতে হলো। এই হচ্ছে এখনকার রাস্তা। এই হচ্ছে মানে এতটাই বড় বড় পাহাড়, ক্যামেরার ফুল স্ক্রিনে একদমই আসছে না। ও ইয়েস, হিমালয়া, এটাই হিমালয়া। এই হচ্ছে ওয়াটারফল। এই হচ্ছে হিমালয়া, আর হিমালয়ের পাশ দিয়ে বয়ে চলেছে অন্নপূর্ণা থেকে আগত গ্লেসিয়ার থেকে সৃষ্ট জলের প্রবাহ। ঠিক জানি না এই নদীর নামটা কি, যেটা নদীর রূপ নিচ্ছে। তবে এই সমস্ত জল কিন্তু বেশ কিছুটা পোখরা লেগে গিয়ে মিশছে। দূর থেকে হিমালয়ের এই ল্যান্ডস্কেপটিকে অত্যন্ত সুন্দর লাগছে, একদম ঠিক কম্পিউটারের ওয়ালপেপারের মতন। তাই হিমালয়ে পৌঁছানোর আগেই আমরা এখানে একটু বিশ্রাম নিয়ে নেব আর একটু খাওয়া দাওয়া করে নেব। হিমালয়ে যাওয়ার আগে আর একটু এনার্জি বাড়াবার জন্য খেজুর, যা আমাদের চলতে সাহায্য করবে। দেখেছেন পেছনে ভিউটা, সত্যি রাস্তায় হাঁটা ছেড়ে বারবার দাঁড়িয়ে থেকে তাকাতে ইচ্ছা করছে, মনে হচ্ছে একইভাবে দাঁড়িয়ে তাকিয়ে থাকে। এই রোড দিয়ে আমরা গিয়ে পৌঁছবো এবার হিমালয় থেকে আমরা রওনা দেবো দেওরালির উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক এই সুন্দর প্রকৃতিকে সাক্ষী রেখে। আমরা এখন চলে এসেছি হিমালয়াতে, আর এখান থেকে দেওরালি মাত্র 1.5 ঘন্টার দূরত্বে। তো এখানে একটা ওয়ার্নিং দেওয়া আছে যে অ্যাভালান্স অ্যান্ড ল্যান্ডস্লাইড এরিয়া ফর নেক্সট 30 মিনিট। আগামী 30 মিনিটে যে রাস্তাটা আমরা পেরোতে চলেছি, রাস্তাটা খুবই ঝুঁকিপূর্ণ এবং সেখানে তুষারধসও আসতে পারে বা ভূমিধসও আসতে পারে। তো আমরা হিমালয় ক্রস করে হিমালয়াতে প্রবেশ করেছি। হিমালয় আছে 2900 মিটার উচ্চতায় সমুদ্রপৃষ্ঠ থেকে। এটা হচ্ছে হিমালয়া। এখানে যে কটা হোটেল আছে 2900 মিটারে, একটা দুটো তিনটে, এই তিনটে এখানে হোটেল আছে। সেই সবগুলোতেই বেশিরভাগ ফরেনারদের ভিড়। আর আমরা যারা লো বাজেট ট্রাভেলার, আমাদের পক্ষে হিমালয়াতে থাকার কোনো মানেই হয় না। মানে যাদের ক্ষেত্রে আর কি বাজেটটা কোনো ব্যাপারই নয়, তো তারা খুব সহজেই অ্যাফোর্ড করে এখানে হিমালয়াতে থাকতে পারেন। তো আমরা যেহেতু ছিলাম ডোভানে, তো ডোভানের পর আমরা যাব এমবিসিতে। তো অনেকের ক্ষেত্রে বেশিরভাগ ফরেনাররা এখানে এই হিমালয়াতে স্টে করেন। তার সাথে এখানে রয়েছে বিভিন্ন দেশের পতাকা, ইসরায়েল, ভারত, যুক্তরাষ্ট্র, নেপাল, ব্রাজিল, কোরিয়া, বিভিন্ন দেশের পতাকা রয়েছে। তো দেখে খুব ভালো লাগছে। इस पहाड़ के पीछे है देवराली। আমরা এখন হিমালয় ক্রস করে যাচ্ছি দেওরালির দিকে। নেপালি গাইড যিনি বললেন লাগবে 1.5 ঘন্টা, কিন্তু আমাদের হিসাবে ওই যে পাহাড়টার পেছনে হচ্ছে দেওরালি। এই বড় বড় পাথরের এবড়ো রাস্তা, দেওরালি যাওয়ার রাস্তাটা আরো ভয়ঙ্কর। তাই তো মান্ডি, দেওরালি যাওয়ার রাস্তাটা আরো ভয়ঙ্কর। তো
সিলিন্ডার নিয়ে নামছে। হ্যাঁ, সন্ধ্যা হয়ে যাবে। প্রায় উপরে উঠতে চলেছি, গাছ প্রায় শূন্য হতে চলেছে। হ্যাঁ, ওখানে কিন্তু কোনো গাছ নেই। নেপালি ভাইরা এখানে তাদের পরিশ্রমকে কাজে লাগিয়ে পাহাড় কেটে বা পাথর দিয়ে তার সাথে রাবিশ মিশিয়ে একটা যাতায়াতের রাস্তা তৈরি করে দিচ্ছে। আর ডান দিক দিয়ে দেখছেন একজন ট্রাভেলার ডান দিক দিয়ে নেমে আসছেন। আর এই হচ্ছে ব্যাপার। সময় যত এগোচ্ছে তত রাস্তা খারাপ থেকে খারাপ হচ্ছে। আর মানে পা ফেলার মতন, কোনোটা হয়তো 90 ডিগ্রিতে পা তুলে দিতে হচ্ছে, কোনোটা আবার 45 ডিগ্রিতে। এবড়ো খেবড়ো স্টেপস, এবড়ো খেবড়ো পাথর, মানে সত্যি ভয়ানক অ্যাডভেঞ্চার। এই যে এবড়ো খেবড়ো সিঁড়ি দিয়ে উঠেছে, আমাদের মান্ডি সোনা আসছে, ওখানে অমিত বসে আছে। একটা স্টেপ উঠলাম, আর একটা স্টেপ উঠলাম। এই সত্যি ভিডিও করতে করতে এই পাহাড়ি রাস্তায় হাঁটা খুবই রিস্কি। যাদের একটু বেসিক নলেজ না থাকবে তারা মোটামুটি হয় ক্যামেরার দিক থেকে ক্ষতিগ্রস্ত হতে পারেন, না হলে নিজের শরীরের দিক থেকে। সুতরাং সাবধানতা সবসময় অবলম্বন করবেন, সেফটি ফার্স্ট। হিমালয়াকে ফেলে রেখে যত আমরা দেওরালির কাছে পৌঁছাচ্ছি, তত প্রকৃতির গোপন সৌন্দর্যতা আমাদের কাছে প্রকাশ পাচ্ছে। আর সেই সৌন্দর্যতার ভয়ঙ্করতাও আমাদেরকে ভীষণভাবে অবাক করে তুলছে এই অভিযানের পথে। দেওরালি যাওয়ার আগে এই ভয়ঙ্কর রাস্তাটা আমাদেরকে পেরোতে হবে। বুঝতে পারছেন, এই রাস্তাটা কিন্তু পেরোতে হবে খুব সাবধানে। এত অবধি এসে কেমন লাগছে অমিত? আজকে 14তম দিন একটু জোরে হাঁটছি। হ্যাঁ, আর কথা বেরোচ্ছে না, আর কথা বেরোচ্ছে না, কিন্তু একজনকার জোশ, ওর জোশ একদম পুরো ভরপুর আছে। হাই স্যার, কথাটা কতটা ঠিক বললাম কি ভুল, তবে চেষ্টা করছি পুরোপুরি একদম গ্রাউন্ড লেভেল থেকে যতটা সম্ভব হয় এই অন্নপূর্ণা বেস ক্যাম্প অভিযানের যা যা মিসিং আছে, আপনারা যে সমস্ত আগের ভিডিওতে দেখেছেন সেই সমস্ত মিসিং জিনিসগুলোকে সম্পূর্ণ তুলে ধরতে এবং আপনাদের সামনে সেগুলোকে উত্থাপন করতে। এই রাস্তায় চলতে চলতে অনেকাংশেই মোটিভেশন হারিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যদি হয়তো কাছাকাছি যে মাইলস্টোনগুলো আছে সেগুলো থাকলে ভালো হতো। কিন্তু আবারও তাই, জীবন থেকে মোটিভেশন হারিয়ে গেলে ঠিক যেভাবে অন্য কারোর সাহায্য না নিয়ে নিজেকে আবার সেই মোটিভেশন ফিরিয়ে এনে জীবনের লড়াই টিকে যেতে হয়, সেই পাহাড়ি চড়াই উতরাইকেও ঠিক সেইভাবেই নিতে হবে। যখন মনে হবে যে আপনি সেলফ মোটিভেশন হারিয়ে ফেলছেন, আর চলার ক্ষমতা নেই, তখন মনে হবে এটাই আপনার জীবনের চ্যালেঞ্জ। আর এই শিক্ষাই সমতলে গিয়ে আপনার জীবনের বাস্তব শিক্ষাকে প্রতিফলিত করবে। চড়াই যেন আর শেষ হয় না, চড়াই আর চড়াই, স্লো বাট স্টেডি। দুধারে সিঁড়ির পাশেই রয়েছে সুন্দর সুন্দর পাহাড়ি ফুলের সমাহার। একটা করে ধাপ যখন পেরোচ্ছি তখনই মনে হচ্ছে যে লাস্ট চড়াই উঠলাম, কিন্তু সেই লাস্ট চড়াই পৌঁছে গিয়ে দেখছি আরও বেশ কিছুটা উঠতে হবে। এরকম করতে থাকলে মনে হচ্ছে যেন স্বর্গের দিকেই আমরা একেবারেই পৌঁছে যাব। সামনের যে ভিউটা দেখছেন ওটাই হচ্ছে দেওরালি, আর ওইটা হচ্ছে বুদ্ধা। আমাদের যাত্রাপথে এখনও পর্যন্ত আমরা হিমালয় ক্রস করে এসেছি। হিমালয় পর্যন্ত আমরা সম্পূর্ণভাবে পেয়েছি সবুজ প্রাকৃতিক এক সবুজ উদ্দীপনা, কিন্তু হিমালয় থেকে দেওরালি আসার মধ্যবর্তী রাস্তায়
হঠাৎ করেই প্রাকৃতিক রূপরেখা সম্পূর্ণভাবে পাল্টে গেল, বদলে গেল তার সৌন্দর্যতার বহিঃপ্রকাশও, যা আমাদেরকে সত্যি বিস্ময় করে তুলেছিল। আর আমরা অবাক চোখে সেই ভয়ঙ্কর সৌন্দর্যতাকে উপভোগ করছিলাম। জায়গাটা খুবই সুন্দর, তাই না? যতটা দেখতে ভালো লাগছে, কিন্তু এইখান থেকে ওই দেওরালি পর্যন্ত যাওয়াটা মোটেও সুবিধাজনক নয়। এই সামনেই কিছুটা এগিয়ে গিয়েই এর ভূমিরূপটা সম্পূর্ণ পাল্টে যাবে, যেখানে আমরা পর্বতের উপর থেকে আগত ঝর্ণা বা গ্লেসিয়ার থেকে সৃষ্ট জলকে পেরিয়ে আমাদেরকে যেতে হবে দেওরালির ওই হোমস্টেগুলোর দিকে। চলুন, এই রুক্ষ পাহাড়ের এক গোপন সৌন্দর্যকে সাক্ষী রেখে আমরা এবার চললাম দেওরালির দিকে। এই জায়গাটা বারবার আকর্ষণ করছি তার কারণ যে একই পর্বতের একদিকে নীল আকাশ এবং অন্য একদিকে মেঘলা আকাশ। মেঘলা আকাশের দিকটা যেন তার ভয়ঙ্করতা বা ভয়ঙ্কর সৌন্দর্যতার প্রকাশ পাচ্ছে, আর অন্যদিকে নীল আকাশ যেদিকটা, সেদিকটা যেন স্নেহময়ী মমতার মতন তার শান্ততার প্রতীক হিসেবে নিজেকে জানান দিচ্ছে। এটা আমরা এবার পেরিয়ে যাব। এখনো কিছু কিছু জায়গায় যে বরফ হয়ে আছে। এই হচ্ছে গ্লেসিয়ার, এটাকে আমরা পার করে দিকে যাব। আমরা এমন একটি পর্যায়ে দাঁড়িয়ে আছি যেখানে কিছু আর বলতে ইচ্ছা করে না, শুধুমাত্র দু চোখ দিয়ে দেখতে হয় আর নিজের মধ্যে আত্মস্থ করতে হয়। তাই আমার চোখ দিয়েই প্রকৃতির এই অপরূপ শোভার সাক্ষী আপনারাও থাকুন। Feeling like Iceland. ফিলিং লাইক এন আইসল্যান্ড। গ্লেশিয়ার দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এগিয়ে যাচ্ছি, নিচে দিয়ে নামতে হবে। নো 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 নট দিস সাইড। গ্লেশিয়ার দেখতে পাচ্ছেন, সাদা গ্লেশিয়ার, পুরো দেখতে আইসল্যান্ড মনে হচ্ছে। পরে মেঘ। এই সামনে দেখতে পাচ্ছেন দেওরালি গ্লেশিয়ার দেখতে পাচ্ছেন আপনারা। আর উপর থেকে মাঝখানে আর একটা গ্লেশিয়ার, মাঝখানে ঝর্ণা আছে। পেরিয়ে যাবে, খুব সাবধানে পেরোতে হবে। হিমালয় থেকে দেওরালি যাওয়ার রাস্তায় পার্টিকুলারভাবে এই জায়গাটি আমার খুব ভালো লাগলো। আপনারা যখন ওই অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে আসবেন, তখন এই জায়গাটিও আমি আশা করে বলতে পারি আপনাদের খুবই সুন্দর লাগবে। যার দরুন আমরা এখানে প্রায় 1 ঘন্টা সময় অতিবাহিত করে যাচ্ছি আবার দেওরালির দিকে। নাম না জানা এরকম কত শত পাহাড়ি গাছ ছড়িয়ে রয়েছে আমাদের চারপাশে, তবে যেটাতে সুযোগ পাচ্ছি সেটাকেই ফ্রেমবন্দি করার চেষ্টা চলছে। আপনাদের কারোর যদি নাম জানা থাকে অবশ্যই তা কমেন্টে জানাবেন। মেঘেরা পাহাড়ের উপর থেকে নেমে আমাদেরকে স্পর্শ করতে শুরু করে দিয়েছে, অর্থাৎ এটা ঠিক বৃষ্টি আসার আগের মুহূর্ত। এবার মেঘ আরেকটু নিচে আসলেই যে কোনো মুহূর্তে শুরু হয়ে যাবে প্রবল বর্ষণ। আর ইতিমধ্যে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি দেওরালির কাছাকাছি। সামনের এই পথটা একটু চড়াই আছে, উঠতে পারলেই একদম আমরা পৌঁছে যাব দেওরালির হোমস্টেগুলোতে। তুই বললি আমার ফোন যখন ইচ্ছা তখন ইউজ করবি, আমি সেই হিসেবেই বলছি। বারণ করছি না, মেঘলে যাচ্ছে না। পুরো মেঘ এসে ভর্তি হয়ে গেল এখানে। আশা করছি এবার ঝমঝম করে বৃষ্টি নামবে।
তো এখান থেকে মাচাপুচারে বেস ক্যাম্প 2 ঘন্টা, আর দেওরালি হচ্ছে 3230 মিটারে। তো আমরা এখানে চলে এসেছি। দেওরালিতে 4টে গেস্ট হাউস আছে, আর এমবিসিতেও 4টে গেস্ট হাউস আছে। From here you can view a natural portrait of Lord Buddha to your opposite side of the high mountain rock. আচ্ছা, এই জায়গাটা থেকে এর অপোজিট সাইডে যে পর্বতটা আছে সেখানে বুদ্ধদেবের, গৌতম বুদ্ধের মুখ দেখা যাবে। ডিউরিং দ্য স্নোফল টাইম ফ্রম দ্য এন্ড অফ নভেম্বর টু দ্য এন্ড অফ এপ্রিল ইউ আর রিকোয়েস্টেড টু ইউজ দ্য অল্টারনেটিভ ওয়ে টু ইউর রাইট ফর ইউর নেক্সট স্টেশন। Then menu is determined by the TMC as well as STC SO. You are humbly requested to avoid bargaining. Have a safe and nice journey. তখন আপনাদের দূর থেকে দেখিয়েছিলাম বুদ্ধদেবের মুখ, এখন সেই পর্বতটার সামনে পুরো সম্পূর্ণ মেঘে আচ্ছাদিত হয়ে গেছে। তো যে কোনো মুহূর্তে ঝমঝম করে বৃষ্টি নামবে। আমরা মোটামুটি 3230 মিটারে দেওরালিতে চলে এসেছি। ঘড়িতে সময় এখন নেপালের সময় অনুযায়ী 12টা বেজে 30 মিনিট। ডোভান থেকে আমরা দেওরালি এসে পৌঁছালাম। তো ওখানে যে টাইম মেনটেনিংয়ে যা লেখা ছিল 4.5 ঘন্টা লাগবে, তবে আমাদের বেশ কয়েকবার বসে রেস্ট নিয়ে জল খেয়ে ড্রাই ফ্রুটস খেয়ে যার সময় লেগেছে, তো তাতে মোটামুটি আমাদের ঠিক একই সময় 4.5 ঘন্টাতেই আমরা পৌঁছে গেছি দেওরালিতে। এগুলো হচ্ছে দেওরালি একটা হোমস্টে বা লজ। দেখুন এবারে মেঘ কীভাবে আমাদের গাকে স্পর্শ করে একবার উপরের দিকে যাচ্ছে আর একবার পাহাড়ের উপর থেকে নিচের দিকে নামছে। যেন কী বলবো, একটা যেন খেলা চলছে, দৌড়াদৌড়ি প্রতিযোগিতার খেলা চলছে, যে আগে ফার্স্ট হতে পারবে। তবে এরকম মেঘের মধ্যে বা মেঘের রাজ্য থেকে আমাদের নিজেদের খুবই আপ্লুত লাগছে। মানে এই রকম অ্যাটমসফিয়ার আমরা আগে কখনোই পাইনি। এক কথায় বলা যেতে পারে এখন আমরা মেঘেদের রাজ্যে রয়েছি। হালকা ড্রাই ফ্রুটস এনার্জি গেইন করে আবার এগিয়ে যাব। দেওরালিতে এসে হালকা ড্রাই ফ্রুটস, আমন্ড, খেজুর, পিচ এগুলো খেয়ে আবার বেরিয়ে যাবো এমবিসির দিকে। কেননা মেঘ তো পড়ছে, দেখতেই পাচ্ছেন। তো তাড়াতাড়ি আমাদেরকে পৌঁছাতে হবে এমবিসিতে। তো এই হচ্ছে আপার দেওরালি। তো দেওরালিতে এই হচ্ছে ঘড়িতে সময় এখন 1টা বেজে 1 মিনিট। এই হচ্ছে আপার দেওরালির অবস্থা। তো এই মুহূর্তে এই একটা গেস্ট হাউসের সামনের যে একটা টিনের সেট, সেখানে আমরা আশ্রয় নিয়েছি। বৃষ্টি ছিটেফোঁটা পড়ছে, সাথে প্রবল হাওয়া দিচ্ছে। আর এখানকার যিনি এই লজের যিনি যিনি মালিক, তার সাথে কথা বললাম। সত্যি আমাদের ইন্ডিয়াতে হয়তো এতটা কোঅপারেটিভ কোনো হোটেল বা হোটেল কর্মচারী বা হোটেলের মালিকরা হবে না। কেননা আমরা যখন যেখানে বলছি যে আমাদের একটু গরম জল করার জন্য একটু জায়গা লাগবে বা আমরা একটু খাবার খাবো, আমাদের সাথে খাবার আছে, আমরা একটু খাবার বানিয়ে নেব, তো ওনারা একদম প্রাণ থেকে মন থেকে সম্পূর্ণ সহায়তা আমাদের সাথে করছে। তো হোটেল ভিউ পয়েন্ট দেওরালি। তো এই হচ্ছে, আপনারা কখনো আসলে অবশ্যই থাকবেন। এখান থেকে ভিউ পয়েন্টটা খুবই সুন্দর। আর এনারা খুবই কোঅপারেটিভ, আমাদেরকে কোঅপারেশন করলেন। বললেন এই টিনের শেডের ভেতরে বসে তোমরা চা, কফি বা ম্যাগি বানিয়ে খেতে পারো, কোনো অসুবিধা নেই। সব তো আপনা লোক হতে হয়। সত্যি দেওরালিতে চলছে। ঘড়িতে সময় এখন 1টা বেজে 10 মিনিট। তো আমরা এখন দেওরালিতে ম্যাগি বানিয়ে খাচ্ছি। এটা হচ্ছে আপার দেওরালি, আর এই হচ্ছে অবস্থা। 1 বাই 1 করে একজনকার সব বানাবো। তো সবাইকে খাইয়ে এখন শেষ পাতে আমি খাচ্ছি নিজের হাতে বানানো ম্যাগি। ওই ঘি আর তার সাথে ম্যাগি দারুণ কম্বিনেশন। আর সব থেকে বড় কথা হচ্ছে নিজের হাতে বানানো। তো এটাই বড় পাওনা এখানে। তবে অবশ্যই এই পাশের এই গেস্ট হাউসের মালিক যদি না সাথ দিতেন তাহলে কখনোই এটা বানানো যেত না, আর কখনোই এইভাবে এরকম মধুর একটা রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারও তৈরি হতো না। তো সবাইকে থ্যাংক ইউ। তো ঘড়িতে সময় এখন প্রায় 2টোর বেশি।
আমরা 1 ঘন্টা মতন রেস্ট নিলাম আপার দেওরালিতে। তো এখানে আমরা কফি ম্যাগি খেয়ে আবার রওনা দিয়েছি এমবিসির উদ্দেশ্যে। এরই মধ্যে আকাশ আবার ঘন মেঘে ভরে গেছে। আশা করছি 2 ঘন্টার বেশি সময় লাগবে এই এমবিসি পৌঁছাতে। আপার দেওরালি থেকে এমবিসি পর্যন্ত মাঝখানে আর কোনো শেল্টার নেই, তাই বৃষ্টি এসে গেলে খুবই সমস্যায় পড়তে হবে। তাই আমরা যতটা তাড়াতাড়ি পারবো এমবিসি পৌঁছে যাওয়ার চেষ্টা করব। যথারীতি 2টো বাজার সাথে সাথে আবারও বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তো সেই বৃষ্টিপাত শুরু হতে হতে আমরা আবার বর্ষাতি পরে নিয়েছি। তো সামনে এইসবে গ্লেসিয়ার একটা পেরোবো, আপনাদেরকে দেখাবো। ভয়ানক একটা গ্লেসিয়ার আছে, সেই গ্লেসিয়ারটা পেরিয়ে আমরা এগিয়ে যাব টাওয়ার্ডস এমবিসি। এবার বৃষ্টি তো পড়ছে, দেখা যাক। প্রে করুন যাতে বৃষ্টিটা না হয়, আর বললে অন্য কিছু নয়, আমরা ভিজে যাব, তো আমরা ঠান্ডা লেগে যাবে এটাই। এখনও সময় আছে, পড়ে নে। ওই যে গ্লেসিয়ারের ওপর দিয়ে 2জন ছোট ছোট হেঁটে যাচ্ছে, ওই গ্লেসিয়ারটা আমরা ক্রস করে এমবিসি যাব। তো মান্ডি এদিকে যাচ্ছে লাল পঞ্চু পরে, আর ওদিকে বৃষ্টির মরশুম আসছে, ভয়ানকভাবে জলের স্রোত বেরিয়ে আসছে, যে মেঘেদের স্রোত। সত্যি যেমন ভয়ঙ্কর তেমন অ্যাডভেঞ্চারাস। আমাদের সত্যি দারুণ লাগছে এই অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকের এই অনবদ্য অভিযানের গল্পটা। আর মানে কি বলবো, যদি সত্যি অ্যাডভেঞ্চার চান আপনারা অবশ্যই আসুন এই অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকে। যেমন ভয়ও লাগছে তেমন মনে সেই ভয় থেকে সাহসও জোগাড় করে নিতে হচ্ছে যে একটা চ্যালেঞ্জকে আমরা সবাই মিলে একসাথে পেরিয়ে যাব। এবার সামনের এই রাস্তা দিয়েই আমাদেরকে যেতে হবে গ্লেসিয়ারের দিকে। খুবই ধীরে ধীরে আস্তে আস্তে পা ফেলে আমরা গ্লেসিয়ারটাকে পেরিয়ে যাব। আর বৃষ্টিটা ঠিক এই সময়তেই এসেই আমাদের কাছে দোসর হয়ে ধরা দিল। মানে একেবারে খারাপ অবস্থা। আমরা জাস্ট কি বলবো, কোনো রকমে ভগবানকে ডাকছি যাতে খুব ধীরে ধীরে এই গ্লেসিয়ারটাকে আমরা পেরিয়ে যেতে পারি। আর বেশিক্ষণ হয়তো আপনাদের সাথে ক্যামেরা আমি বাইরে বের করতে পারবো না, দেখা যাক। চলে এসেছি অদম গ্লেসিয়ারের সামনে। আমরা যাবো এই সামনের রাস্তাটা দিয়ে, যেটা দেখালাম। প্রকৃতির এই ভয়াল রূপের সাথে এটা আমার প্রথম সাক্ষাৎ। এর আগে বহুবার পাহাড়ে আসলেও এই রকম অভিজ্ঞতার সম্মুখীন হয়নি। সেটা বেড়াতে আসার জন্যই বলুন বা ট্রেকিংয়ে আসার জন্যই বলুন, ওয়েদার খুবই প্লিজেন্ট পেয়েছিলাম। কিন্তু অন্নপূর্ণা বেস ক্যাম্প অভিযানে বা অন্নপূর্ণা ট্রেকের আপনি যখনই আসুন না কেন, অন্নপূর্ণা রিজিয়ানটা হচ্ছে বৃষ্টিপ্রবণ এলাকা। এখানে বেলা বাড়ার সাথে সাথেই বৃষ্টি আসে। আর আমরা যে টাইমে বৃষ্টিটা আজকে পেয়েছি ঠিক গ্লেসিয়ারটা পেরোনোর সময়, তো সত্যি এই প্রকৃতির এই ভয়াল রূপ দেখে আমাদের নিজেদের খুবই নগণ্য মনে হচ্ছে। সত্যি এই বিশাল বিরাট সৃষ্টির কাছে আমরা কিছুই নয়, বা আমাদের কিছু কাজকর্মের জন্য তাদের কিছু যায় আসে না। তারা এক নিমেষেই আমাদেরকে যেমন সৃষ্টি করেছেন তেমন আমাদের বিনাশও করতে পারেন।
যেহেতু দ্বীপের একটা বড় রকমের এক্সপিরিয়েন্স আছে, কেননা ও আগে চাদার ট্রেক, রূপকুণ্ড ট্রেক বা জাংস্কার ট্রেক সবই ফ্রোজেন অবস্থায় এই ট্রেকগুলো করে এসেছে। সুতরাং কীভাবে গ্লেশিয়ার পেরোতে হবে বা কীভাবে পা রাখতে হবে, আমাদের থেকে ওর অভিজ্ঞতা এই সমস্ত বিষয়ে অনেকাংশে বেশি। তাই আমাদের মধ্যেই নিজস্ব অ্যাডজাস্টমেন্টই ঠিক হয়ে গেল যে প্রথমে দ্বীপ যাবে, তারপর আমি, তারপর মান্ডি, তারপর অমিত। কেননা এই জায়গাটা কোনো হটকারিতার জায়গা নয়, খুব ধীরে সুস্থে শান্তভাবে পা ফেলে এই জায়গাটাতে অতিক্রম করতে হবে। কেননা পাহাড়ে যতটা আপনি ধৈর্য দেখাবেন, ততই পাহাড় আপনার অনুকূল হয়ে উঠবে। তাড়াহুড়ো হলেই সেটা আপনার প্রতিকূলে যেতে বাধ্য থাকবে। যাচ্ছে গ্লেসিয়ারের দিকে, আর এই যে গ্লেসিয়ার, প্রচুর ঠান্ডা জল। হাই বল, হাই বল। এই বুঝেছি সমস্যা। ভিডিও অন হয়েছে, ভিডিও চলছে। আস্তে, আরে নর্মাল হেঁটে যা। দেখো আটু দিয়া বন্ধ না, বন্ধ হচ্ছে না, হাত কাছে। তো এই রাস্তা আমরা বেরোচ্ছি, বুঝতে পারছেন তো, ভয়ানক রাস্তা, বৃষ্টি পড়ছে। এই হচ্ছে ভিউ। আমরা আইস পিক ছুটছি, আর প্রায় আমরা 1000 মিটারের উপরে চলে এসেছি, যার জন্য বড় বড় গাছ শেষ হয়ে গেছে আর ছোট ছোট গাছ দেখা যাচ্ছে তৃণজাতীয়। এই হচ্ছে আইস পিক আমরা ছুঁতে চলেছি। তার সাথে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, এখনও ঝিরঝির করে চলছে। তাই একটা গুহার পাথরের নিচ থেকে আমি ভিডিওটা করছি। বৃষ্টিতে ভিজে অবস্থা আমাদের খুবই কাহিল। আমার বন্ধু মান্ডির একটু শরীরটা ডাউন ডাউন লাগছে, আর ঠিক গ্লেসিয়ার পেরোবার সময় ঠিক সময় জলটা পড়ছিল। আর আমাদের সবাইকার জুতো, প্যান্ট মানে সব মানে ভিজে গেছে, মানে এতটাই ভিজে গেছে আর কিছু বলার নয়। প্রচুর বৃষ্টিপাত পেয়েছি, আর এমন একটা জায়গায় বৃষ্টিপাত পেলাম যে যেখানে আমরা কোনো জায়গায় কোনো শেল্টার নেই। তো সুতরাং আমাদেরকে হাঁটতেই হলো। তো কী বলবো, বৃষ্টি আস্তে আস্তে কমছে, দেখা যাক তাড়াতাড়ি পৌঁছে যাবো এমবিসিতে। কিন্তু এখনও 1 ঘন্টা সময় লাগবে আমাদের এবিসি পৌঁছানোর জন্য। আমাদের জুতো, প্যান্ট, সবাইকার সব ভিজে গেছে। এই যে হচ্ছে ভিউ সামনের, এই যে সামনের দিকে যাচ্ছি এই রাস্তা দিয়ে, আর প্যান্ট জুতোর অবস্থা খুব খারাপ। তো যে আস্তে আস্তে একটুখানি মেঘ সরেছে, তার সাথেও ঝিরঝির করে বৃষ্টিপাত পড়ছে। তো এইখানে আর বৃষ্টিপাতে জলের স্পিডও প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এই যে আমাদের বন্ধুরা, একটু হাই করে দাও।
ঠিক আছে, মান্ডির একটু শরীরটা খারাপ ডাউন লাগছে, কিন্তু ওকে পড়তে দিলে হবে না। দীপ আমি এই হচ্ছে ব্যাপার, যেখানে আছি অবস্থা খুবই খারাপ, জুতো ফুতো ভিজে গেছে। এবার তাড়াতাড়ি হ্যাঁ, আর জোর মানে বিভৎস বৃষ্টি পড়ছিল, সেই সময়তেই গ্লেসিয়ার পেরিয়ে আমরা এসেছি। হ্যাঁ, আর এই হচ্ছে দেখছেন পেছনে হচ্ছে আইস পিকগুলো। তো আমরা মোটামুটি প্রায় 5000 মিটার এলিভেশনের কাছাকাছি চলে এসেছি। তো এখন এই মুহূর্তে চলে এসেছি এমবিসি যাওয়ার রাস্তায়, প্রায় 1 ঘন্টা হেঁটে ফেলেছি। এখনও যত আমরা ডাউনলোড করা ম্যাপ দেখছি তখনও দেখছি আরও 1 ঘন্টা বাকি। সুতরাং এটা আমাদের ভুল না ডাউনলোডের ভুল বুঝতে পারা যাচ্ছে না। তো চেষ্টা করবো খুব তাড়াতাড়ি পৌঁছে। জল পড়বে, খারাপ হয়ে যাবে, জল পড়ছে। সূর্য আর প্রায় নেই, হাত পা জুতো সব ভিজে গেছে, আর কেন অন্ধকার হয়ে গেলে পুরো আইস পিসিং মতন হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং এখন আপাতত টাটা, দেখা যাক আবার কতটা তাড়াতাড়ি ডিটেলিংয়ে আপনাদের জানাতে পারি। আশা করছি এবারে আমরা হোটেলে পৌঁছে আপনাদেরকে সব ডিটেলিংয়ে জানাবো। সামান্য বৃষ্টিপাত কমতেই আমরা ধীর গতিতে রওনা দিলাম মাচাপুচারা বেস ক্যাম্পের দিকে। তো আমরা এই রাস্তা দিয়ে এই গ্লেশিয়ারের সাইড দিয়ে গিয়ে ওই সাইড দিয়ে গিয়ে এটার পেছনে যাব। হ্যাঁ, তো এখন আমাদের দেখেছেন এখনও বৃষ্টি কমেনি, 3টা তো এই যাচ্ছে এখানকার ভিউ। প্রচুর বৃষ্টিপাত করছে, জানি না কখন গিয়ে পৌঁছাবো। এতটাই ভিজে গেছি যে চলতে এবার একটু সমস্যা হচ্ছে। কিন্তু তো আপনারা যারা একটু ট্রেক করবেন তারা মিনিমাম 6টার মধ্যে বেরোবার চেষ্টা করবেন। আমাদের মতন একটু কুঁড়েমি করে 8টায় বেরোবেন না, এটা আমার সাজেশান। হয়তো 6টায় যদি বেরোতাম তাহলে বৃষ্টি হওয়ার আগে আমরা এমবিসি পৌঁছে যেতাম। ধন্যবাদ। ইতিমধ্যে বৃষ্টিপাত থেমে গেছে, আকাশ বেশ খানিকটা পরিষ্কার হয়ে গেছে, তবে ঠান্ডার প্রকোপ ধীরে ধীরে বেড়েই চলেছে। তবে এখন আমাদের এমবিসি পৌঁছতে গেলে বেশ খানিকটা চড়াইয়ের পথ অতিক্রম করে পৌঁছাতে হবে। মান্ডির যেহেতু শরীরটা খারাপ তাই ওকে এবারে আগে পাঠিয়েছি, কেননা কোনো কিছু ক্ষতি হলে আমি পেছন থেকে ওকে সামাল দিতে পারবো। আর এই রাস্তা এখনো শেষ হয়নি, এই জাস্ট আমরা এই জাস্ট নিচের ভয়ঙ্কর পথটা ফেলে কিছুটা উপরে এলাম, আর বৃষ্টি এখন একটু থেমে গেছে। তবে মেঘ আকাশে আমাদের মাথার উপর দিয়ে বইছে, আর তার সাথে হালকা ছিটছির ওদিকে রোদ্দুর পড়েছে, আর আমরা তার সাথে তবুও এগিয়ে চলছি। আর কিন্তু শরীরের সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে, কেননা বৃষ্টিতে জুতোটা সম্পূর্ণ ভিজে গেছে। সামনের রাস্তা ওই নিচ থেকে, ওই নিচের এই পাশটা থেকে আসছিলাম, পাশটা থেকে এই ঝর্ণাটা পড়ছে, এই ঝর্ণাটা পড়ছে। মোটামুটি এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। আমাদের ট্রেকিংয়ের অভিজ্ঞতা যেরকমই হোক না কেন, তবে এই ভিজুয়ালগুলোই হচ্ছে এক একটা জীবন্ত রত্ন, যা আজীবন আমাদের সাথে থাকবে। আর এই ভিউগুলোর জন্যই এত কষ্ট করা, এইগুলোর দাম আমার কাছে অনেক অনেক বেশি। বেশ কয়েকগুলি ঝর্ণা পেরিয়ে আমাদের আবার যেতে হবে মাচাপুচারে বেস ক্যাম্প। ওইদিকে রোদ্দুর বেরিয়েছে, এখানে মেঘেতে বৃষ্টি হচ্ছে। আসছে আমার 2 রত্ন। রোল ক্যামেরা অ্যান্ড অ্যাকশন। বেচারাগুলোকে দেখলেও কষ্ট লাগে। বেচারা প্রতিবারই বলে যে কোনো রকম ট্রেকিংয়ে আসবে না, কিন্তু অবশেষে আমার পাল্লায় পড়ে ট্রেকিংয়ে চলে আসে। তবে এদের মধ্যে একটা কি ব্যাপার বলুন তো, যত যাই পরিস্থিতি আসুক না কেন,
এরা কখনোই একে অপরকে ছেড়ে যায় না, মানে যে কোনো রকম অবস্থায় হোক না কেন আমরা সবাই একসাথে তা অতিক্রম করি। এটাই হচ্ছে আমাদের মধ্যে বন্ডিং। তাই এইভাবেই আমরা এক একটা ট্রেক আমরা কমপ্লিট করতে পারি। অ্যাজ ইউজুয়াল থেমে গেছে, কিন্তু মেঘ এই দিকটা আছে, এই দিকটা রোদ্দুর আছে, ওই দিকটা রোদ্দুর আছে। আশা করছি আর আধ ঘন্টা গেলে এমবিসি পৌঁছে যাব। মোটামুটি যে জার্নি, সেই জার্নি শেষের দিকে। আপাতত আধ ঘন্টা গেলে আমরা পৌঁছে যাব এমবিসিতে। আর শেষ জার্নিটা ব্যাপারটা কি চলুন তো, কষ্ট সেরকম হচ্ছে না, কিন্তু আর ভালো লাগছে না। বৃষ্টিতে প্যান্ট আর জুতো ভিজে গিয়েই যত নষ্টের গোড়া। আকাশ বেশ পরিষ্কারই, কিন্তু আর মন চাইছে না হাঁটতে। ওই ভগবান নাম নিচ্ছি, হর হর মহাদেব বলছি, যাতে এই দূরত্বটা খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ওদিকে ঝর্ণাটায় রেনবো দেখা যাচ্ছে, আর আমাদের সাথে সাথে এই পটার ভাইরাও চলে এসছে। From Chumrong? Yes. Salute to you, sir. তো আমার বন্ধু মান্ডিয়া রমিতের একটু শরীর খারাপ করে গেছে বৃষ্টিতে ভিজে। তো আমরা ফার্স্ট ম্যান ভিউ দেখতে দেখতে যাচ্ছি। গ্রেট ব্যারিয়ার ওয়াল। আর 10 মিনিট বাকি। তো আমরা চলে এসেছি এমবিসিতে, মাউন্ট ফিস্টেল বেস ক্যাম্প বা মাউন্ট মাচাপুচারে বেস ক্যাম্প। আর এটা হচ্ছে 6698 মিটার মাউন্ট ফিস্টেলের উচ্চতা। কিন্তু এই পর্বতটা হচ্ছে এখনও অবধি ভার্জিন পর্বত। এর দুর্গমতার জন্য এখনও পর্যন্ত কেউ এই পর্বতে চড়তে সক্ষম হননি। ঘড়িতে নেপালের সময়সীমা অনুযায়ী 5টা বেজে 7 মিনিট। আমরা এই মুহূর্তে প্রবেশ করতে চলেছি এমবিসিতে, মাচাপুচারে বেস ক্যাম্প। তো আমার যেটা মনে হচ্ছে এইটাই হয়তো হবে মাচাপুচারে মাউন্ট। আর কেন মেঘের জন্য অতটা বুঝতে পারিনি। তো এখনও অবধি এই রাস্তাটা পেরিয়ে ওই যে লাল প্যাকেট নিয়ে উঠছে, ওইখান দিয়ে আমাদের উঠতে হবে সম্ভবত। চলুন যাওয়া যাক আর দেরি না করে, এমনিতে অনেক লেট হয়ে গেছি আমরা। তো এই মুহূর্তে আমরা এসে গেছি। চলে এসেছি 3700 মিটারে মাচাপুচারে বেস ক্যাম্পে। আর এদিকে
অন্নপূর্ণা বেস ক্যাম্প হচ্ছে এখান থেকে আরও 2 ঘন্টা দূরে। 3700 মিটারে হচ্ছে এমবিসি, সেখানে 5টা গেস্ট হাউস আছে। আর এবিসিতে আছে 1 2 3 4 5টা। কিছু নিয়মাবলী আছে, তো কিছু কিছু মানুষ স্টিকার মেরে বোর্ডটাকে নোংরা করে দিয়েছে। এইগুলো করা কখনোই উচিত নয়, কারণ এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশান এখানে লেখা থাকে। তো আপনারা যারা এতটাই স্টিকার প্রেমী হবেন, তাহলে তারা কোনো হোটেল বা কোনো রেস্টুরেন্টের কাঁচে মারবেন, কারণ তারা সেটা অ্যালাউ করে। এইভাবে এই বোর্ডের স্টিকার মেরে অযথা নিজের নোংরা মানসিকতার পরিচয় দেবেন না। ওই নিচের গিরিখাতটাকে পেরিয়ে আমরা এসে হাজির হয়েছি এমবিসিতে। আকাশ পরিষ্কার হতেই ফিশটেলকে দেখা গেল। এখনো অবধি রোদ্দুর রয়েছে ফিশটেলের চূড়াতে। মাছের লেজের মতন চূড়াটা বলে এই জন্য এর নাম মাউন্ট ফিশটেল, বা একে মাচাপুচারেও বলা হয় নেপালি ভাষায়। পাহাড়ের ভেতরে বেশ কিছু কিছু বড় বড় গুহা আছে। এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠলেই আমরা পৌঁছে যাব মাচাপুচারে বেস ক্যাম্পের হোমস্টেতে। আর এই লাস্টের ধাপটা উঠতেই সবাইকারই খুব কষ্ট হচ্ছে। থেকে এই রাস্তা ধরে আমরা যাব এমবিসি বেস ক্যাম্পে। রাস্তাটা যথেষ্ট খাড়াই, আর যে পাথরের টুকরো দিয়ে সিঁড়ি করা আছে সেগুলো অগোছালো, পা রাখলেই নড়নড় করছে। অবশেষে চলে এলাম গঙ্গাপূর্ণা ভিউ লজে। মাচাপুচারে বেস ক্যাম্পের এটাই প্রথম হোমস্টে। তাই যেহেতু সবাইকার শরীরটা খুব একটা ভালো নেই, তাই প্রথম বেস ক্যাম্পের হোমস্টেতেই আমরা রয়ে গেলাম। হোমস্টেতে চেক ইন করে একটু ফ্রেশ হয়েই সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এলাম। সন্ধে হওয়ার সাথে সাথে চারিদিকটা যেন নীল রঙের আভায় ভরে গেছে, খুব সুন্দর লাগছে তা দেখতে। নমস্কার, ঘড়িতে সময় এখন 6টা বেজে 20 মিনিট। সন্ধ্যা দেখে হয়তো বুঝতেই পারছেন না, এখন 6টা বেজে 20 মিনিট। তো এই হচ্ছে আমাদের এমবিসিতে মাউন্ট বা মাচাপুচারে বেস ক্যাম্পে আমাদের যে হোমস্টে বলুন বা গেস্ট হাউস বলুন, এইখানেই আমরা আছি। এটার নাম হচ্ছে গঙ্গাপূর্ণা ভিউ লজ। তো খুবই সুন্দর একটা ভিউ লজ। এখানে আমরা রইলাম উইদাউট ব্রেকফাস্ট। তার সাথে আমাদের দেবে ডিনারে দেবে ফ্রায়েড রাইস, আর দেবে গরম জল, তার সাথে দেবে ওয়াইফাই, তার সাথে ফ্রি চার্জিং। এই সমস্ত কিছু নিয়ে আমাদের পার হেড করলো 900 টাকা করে, অর্থাৎ 4 জনের জন্য 3036 টাকা। তো এখানে মোটামুটি আমাদের লাক্সারিয়াসটা দরকার নেই, দরকার শুধু নেসেসিটি, আর দরকার হচ্ছে ক্লিননেস। এইটুকুনি আমরা এই মাথায় রেখে এই জায়গায় এসেছি। তো এখান থেকে দেখা যাবে অন্নপূর্ণাকে। এখন যেহেতু মেঘ হয়েছে সেহেতু দেখা যাচ্ছে না। এটা অন্নপূর্ণার আর একটা রিজিয়ন দেখা যাচ্ছে। আর এইখানে দেখা যাবে মাউন্ট ফিশটেলকে। তো আশা করছি কালকে যখন সূর্যোদয় হবে তখন তার সঙ্গে সঙ্গে আমরা আর এটা পাবো না, কি বলে, মেঘটা পাবো না, তখন হয়তো আপনাদেরকে সেই সময় দেখিয়ে নিতে পারবো। ফিশটেলকে দেখা যাচ্ছে, এটা অন্নপূর্ণা 1কে দেখা যাচ্ছে, আর এদিকেও অন্নপূর্ণার একটাকে দেখা যাবে, কিন্তু মেঘের জন্য দেখা যাচ্ছে না। এটা গ্রেট ব্যারিয়ার ওয়াল। এটা এই হচ্ছে আমাদের আজকের থাকার ঠিকানা। এবার আপনাদেরকে দেখাই আমাদের রুমটা। এই হচ্ছে আমাদের রুম, 4টে আর এদিকে 3টে, কিন্তু আপাতত আমাদেরকে 4 জনের জন্যই, আমাদের 4 জনের জন্য ছেড়ে দিয়েছে। এখানে বস স্লিপারটা দিয়ে বাইরে যাচ্ছি আমরা। বৃষ্টিতে সব ভিজে গেছে, সবাইকারই ব্যাগপত্র লাগেজ ভিজে গেছে। মানে রেনকোট পরে, পঞ্চু পরে কোনো কিছুই হয়নি। ব্যাগের ভেতরে জ্যাকেট, জামা, রুমাল, সমস্ত কিছু, খাবার দাবার, ইভেন ভেতরের মালপত্র সমস্ত কিছু ভিজে গেছে। তো সুতরাং একমাত্র যদি বড় পঞ্চু কিছুটাই পরা যায় তাহলেই হয়তো এই বৃষ্টি থেকে আটকাবে।
আর আর এই হচ্ছে আমাদের জুতো, পুরো পান্তুয়া হয়ে গেছে ভিজে, একদমই পান্তুয়া হয়ে গেছে। তো আশা করা যাচ্ছে আগুন জেলে এটাকে শুকাতে হতে পারে। আর আমাদের এমবিসির গঙ্গাপূর্ণার হোটেল, এখানে যারা যারা এসেছে অনেকেই। তো এই হচ্ছে কিচেন আর এই হচ্ছে রিসেপশান, আর এই হচ্ছে আমাদের লম্বা ডাইনিং সেন্টার এমবিসিতে। তো এখানে এখন তো সময় ঘড়িতে এখন 7:20 নেপালি সময়। তো আমাদের এর কিছুক্ষণের মধ্যেই আমাদের রাত্রে ডিনার দিয়ে দেবে। এই হচ্ছে রাত্রিরে পোশাক পরে নিয়েছি। আর মোটামুটি এখন আপাতত টেম্পারেচার 2 কি 3 আছে। আর ঘরেতে সমস্ত কিছু একদম চাড়িয়ে চুড়িয়ে ব্যাগ খুলিয়ে দিয়েছি, যাতে যেটুকুনি হয় সেটুকুনি যাতে একটু শুকোতে পারে। তো সেই চেষ্টা করার জন্য দেওয়া হয়েছে। আর কি বলবো, মানে খুবই ব্যাড লাগ যেভাবে ভিজে গেছি আমরা, মানে জাস্ট কিছু আর বলার নেই, খুবই বাজেভাবে আমরা ভিজে গেছি। এই হচ্ছে ব্যাপার। তো লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। তবে যাই বলুন না কেন, আমি একটা কথাই বলবো যে অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকে এসে তো অটোমেটিক্যালি আপনি মাচাপুচারে বেস ক্যাম্প ট্রেকটাও এর সাথে করে ফেলছেন, কেননা এইটার মধ্যে দিয়ে গিয়ে আপনাকে অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকে যেতে হবে, বা অন্নপূর্ণা বেস ক্যাম্পে যেতে হবে, ট্রেকে নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, আজকে যখন আসছিলাম গ্লেসিয়ারের উপর দিয়ে যে টাইমে জলটা পড়ছিল, তো সেই সময় মনে হচ্ছিল যে রিয়েল অ্যাডভেঞ্চার করছি আমরা, রিয়েল মানে রিয়েল। যেহেতু পার্সোনালি বেশ কয়েকটা গ্রুপ থেকে বিলং করি, তার নাম মেনশন করছি। একটা হচ্ছে দুপায়ে দুনিয়া প্রকৃতির মাঝে ভ্রমণ, তেমনই যারা নিজেরা আসে, যারা কোনো গ্রুপ থেকে বিলং করেন, তারাও নিজেদের এখানে ছবি মেমোরি হিসেবে রেখে দিয়ে যায়, বা তাদের গ্রুপের পোস্টারও বা গ্রুপের স্টিকারও এখানে লাগিয়ে দিয়ে যায়। তবে এখানে ক্ষেত্রে আমরা দেখছি ছবিটাই বেশি। তবে হ্যাঁ, একটা গ্রুপ স্টিকার পেয়েছি, বা কেউ হয়তো নোটে কিছু লিখে দিয়ে গেছে। এইভাবেই তারা হয়তো তাদের মেমোরিটাকে এখানে জাহির করেছে। তো এটার কী হয়, পরবর্তী ক্ষেত্রে যখন কেউ আসে, সে 2 বছর বা 1 বছর পরে যখন এলো, তখন বা সেইটাকে করে কেউ মেমোরাইজ করতে পারে, বা তাকে খোঁজার একটা চেষ্টা চলতে পারে, তাকে এম করে যদি কেউ এলো। দারুণ, খারাপ নয় ব্যাপারটা। अच्छा, उसके बाद में आए फिर वहाँ से देवराली में ट्रांसफ़र हो गया। अच्छा 15 में। अच्छा, और उसके बाद देवराली से यहाँ पर देवराली से नया गाँव छुमराव। उसके बाद कहाँ गया? उसके बाद तो मैं इधर में 3 साल बाद आया, मैं 4 साल बाद आया अभी यहाँ पर। अभी ओह, छोड़ के गया था, फिर 4 साल बाद में आया। अच्छा अच्छा, पहले यहाँ पर था, फिर छोड़ के गया था, फिर लौट के आया। इंडिया गया था मैं, इंडिया। इंडिया गए थे? पंजाब में। पंजाब में? कहाँ गए थे? पंजाब में अपने पापा के साथ। আচ্ছা। তো এই ভাইটা এখানে মোটামুটি থাকে প্রায় বছরের 12 মাসের মধ্যে 10 মাসে এখানে থাকে, কেন যখন বরফের সময় তখনই বেশি ট্যুরিস্ট আসে। এই হচ্ছে ব্যাপার। আর এই হচ্ছে আমাদের আজকে ডিনার, ফ্রায়েড রাইস দিয়ে দিয়েছে। তাই যেহেতু এখানে টেম্পারেচার খুবই কম, সুতরাং না তো করা যাবে না, তাই তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। হাই অল্টিটিউডে সাত করে কাজ করে না, তাই তো? না, কাজ করে না। তো আমাদেরও সেরকম ফ্রাইড রাইস দিয়েছে, খেতে একদমই ভালো লাগছে না, কিন্তু পেটে খিদে আছে, কিন্তু তার সত্ত্বেও কিছু খেতে হবে, খালি পেটে থাকা যাবে না। তাই আপাতত খাচ্ছি আমরা। কি বলে তাই আমরা খাচ্ছি ফ্রাইড রাইস। টেস্ট সেরকম নয়, আর কোনো টেস্ট পাইনি, জাস্ট মনে হচ্ছে ভেজিটেবলগুলোকে কাঁচা রাইসের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আর মান্ডি বলেছে একদম লেস স্পাইসি, লেস অয়েলি করতে, একদম লেস করে দিয়েছে।